আমাকে ছবিতে বলছে মাসুদ কামালকে জুতা মারা হবে। এই শফিকুল আলম মতিউর রহমান চৌধুরী সম্বন্ধে বলে যে তারটা সাংবাদিকতা হয় না। যে এই শফিকুল আলমের দাপটটা গত 17 মাসে কি ছিল। এখন কিন্তু শফিক বলে কেউ চিনে না। বলে কোন শফিক? ও আচ্ছা ডাস্টবিন শফিক। মাতা প্রদত্ত যে নাম, সেই নামের আগে একটা বিশেষণ তার যুক্ত হয়ে গেছে। কারণ আপনার কথা আমার খুব ভালো লাগে। কথা আপনাকে সেদিন সম্ভবত আমাদের প্রিয় একজন মানুষ ডক্টর তুষার, উনি আপনাকে বলেছিলেন কথাশিল্পী। আমার খুব ভালো লাগছিল কথাটা শুনে, যে উনি পরিচয় করে দিচ্ছে কথাশিল্পী। বলে যে কথা শুনতে খুব ভালো লাগে। কথা আসলেই মানুষ কিন্তু কথাটা বলাটা একটা আর্ট, এবং এই যে কথা বলি আমরা, সবার কথা শুনতে কিন্তু ভালো লাগে না। আপনি দেখবেন কারো কারো কথা শুনতে মানে আপনার বিরক্ত লাগবে। অথচ আমি নিজে পার্সোনালি আমি আপনার অনুষ্ঠান প্রতিদিন আপনি আপনার পার্সোনাল যে অনুষ্ঠানগুলো করেন টক শোর বাদে, ওটা আমি আগে দেখি। আচ্ছা। ওখানে কিন্তু অন্য কোনো গেস্ট নেই, ওটা আপনি নিজে বলতেছেন। আমি আপনার অনেক সময় অনেক টক শো হয়তো মিস করি, কিন্তু ওইটা আমি মিস করি না। ওইটা রেগুলার, সেই আমার মনে হয় যে সেই এই যে রেজিম চেঞ্জের, মানে এই রেজিম না, আমি বলছি যে আওয়ামী লীগ গভর্নমেন্টের আমল থেকে আমি আমি দেখা শুরু করেছি। তখন এটা ছিল না সম্ভবত, তারপরে এটা চলে আসছে, এরকম এরকম ছিল হয়তো। আমি দেখি যে আপনি আপনি 8 মিনিট 10 মিনিট 12 মিনিট কথা বলতেছেন, আমি কিন্তু কোনো ব্রেক দিই না। এটা কিন্তু খুবই একটা বড় ব্যাপার। এই মানে এটা আপনি কীভাবে পারলেন, মানে দেখেন, আমি পেরেছেন? একটা কথা বলি। আমি নিজে অনেক বছর সাংবাদিকতা করেছি, প্রায় 3 দশকের বেশি। 36-37 বছর হয়ে গেছে আমার সাংবাদিকতা। এর মধ্যে আমি অন্য কিছু করিনি। আমি একটা কাজই করেছি। আমি ইলেকট্রনিক জার্নালিজমে, মানে আপনার এই যে যেটার মধ্যে পর্দায় দেখা যায়, এরকম টেলিভিশনে আমার চাকরি আমি শুরু করেছি 2009 সালে। 9 সালে প্রথম বাংলা ভিশনে জয়েন করলাম। এবং আমি যতদিন বাংলা ভিশনে চাকরি করেছি, 1 দিন কি 2 দিন ছাড়া আমি কখনো বাংলা ভিশনের পর্দায় আমাকে দেখাইনি। কারণ আমি মনে করতাম যে পর্দার জন্য আমি উপযোগী ব্যক্তি নই। পর্দার জন্য যে জিনিসটা লাগে সেটা হলো সুন্দর একটা কণ্ঠস্বর লাগে। এটা হলো একদম প্রথম লাগে। আমার কণ্ঠস্বর খুবই খারাপ। না, আপনার শুনে খুব খারাপ না। না, না, আমি বলি এটা আপনি আমাকে কি বলবেন না বলবেন তার উপর তো ডিপেন্ড করবে না। কারণ আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি। আমার কণ্ঠস্বর খুবই খারাপ। আমি খুব দ্রুত কথা বলি। আমার কথা অনেকগুলো বোঝা যায় না। অনেকে ভালোভাবে ধরতেও পারে না। আমার যারা আমাকে পছন্দ করেন, যারা আমার প্রিয়জন, তারা আমার এই অযোগ্যতাটাকে ক্ষমা করেন। তবে এইজন্য হয়তো অনেকে আমারটা বুঝে নেন নিজে। এই অযোগ্যতার কারণে আমি নিজে যখন ওই টেলিভিশনের মোটামুটি গুরুত্বপূর্ণ জায়গায় আমি ছিলাম, আমি কখনো আমাকে দেখাইনি। আমি পেছনে থাকতাম, পেছনে কাজ করতাম। কিন্তু আমি খুব ভাগ্যবান। আমি মনে করব যে আল্লাহ আমাকে মানে খুবই সাপোর্ট করেন, কেন জানি না। ভাগ্যবান এই কারণে, এই মানে নেগেটিভ বিষয়টা থাকা সত্ত্বেও লোকে আমার কথা শোনে। কেন শোনে সেটাও বলি। এটা আমি নিজেও উপলব্ধি করতে পারি যে কেন শোনে। এটা শুনে এই কারণে, আরেকটা আমার অযোগ্যতা আছে, সেটা হলো আমি খুব একটা মেধাবী লোক না। আমি খুবই এভারেজ বলতে পারেন, অথবা একটু বিলো এভারেজ বলতে পারেন মেধার দিক দিয়ে। আমার মেধাবী না আমি। তো আমি দেখলাম যে আমি এটা নিয়ে কি করব? আমি যখন কথা বলতে যাই, আমি খুব মেধাবী না। আমি মানুষকে চমৎকৃত করতে পারি না নতুন, নতুন কথা দিয়ে, নতুন, নতুন বুদ্ধিভিত্তিক কথা দিয়ে। তাহলে আমি কি করতে পারি? আমি খুব সহজ পথটা নিয়েছি। সেই সহজ পথটা হলো, আমি যা কিছু বলি বুদ্ধি দিয়ে বলি না। আমি যা কিছু বলি আমার হৃদয় থেকে বলি। এটাই হলো আমার একমাত্র যোগ্যতা, যে কারণে লোকে এখনো আমাকে একটু, একটু দেখে। আপনি হৃদয় থেকে বলেন, এটা এটা বোঝা যায়, এটা বোঝা যায়। কিন্তু একটা ব্যাপার আমাকে খুব, মানে খুব অনেক সময় খুব চিন্তার মধ্যেও ফেলে। আপনার অনেক সাহস, অনেক সাহস। মানে আ একটা সময় যখন আমি বলব যে আওয়ামী লীগের আমলে যখন কেউ কথা বলত না, এখন আপনি কিন্তু মাঝে, মাঝে বলেন খুব জোর দিয়ে। যখন কেউ কথা বলত না আমি কথা বলতাম। হ্যাঁ, হ্যাঁ? তো তখন কিন্তু কথা বলার মতো মানে সাহস কিন্তু অনেকেই করত না। মানে কথাই বলত না। আপনি সেখানে কিন্তু আপনার ভয়েসটা রেইজ করতেন। না সেটা হ্যাঁ। ওটা কারণ আছে। আমি কিন্তু খুব সহজভাবে এগুলি হিসাব করি। ওই যে বললাম না, আমি বুদ্ধি দিয়ে কথা বলি না কেন? আমার বুদ্ধি তো কম। আমি যখন বানায়ে, বানায়ে কথা বলবো, তখন কিন্তু আমাকে মনে রাখতে হবে আমি কোথায় কি কোন প্রসঙ্গে বানায়ে, বানায়ে বলছি। পরবর্তী সময়ে আজকে থেকে ৫ বছর ৬ বছর পরে আমাকে আবার ওই কথাটা কিন্তু ওভাবে বলতে হবে। এত মেধা আমার নাই। কাজেই আমি যখন যেটা উপলব্ধি করি সেটাই আমি বলি। এখন এখানে একটা কথা আছে। উপলব্ধিও কিন্তু চেঞ্জ হয়। মানুষের বিশ্বাস চেঞ্জ হয়। মানুষের চিন্তার পরিবর্তন আসে। আমিও ওইভাবে পরিবর্তন হই।
কিন্তু আমি যখন যে কথাটা বলেছি আপনি আমাকে ব্যাখ্যা করতে পারবেন, ওইটা আপনি কেন বলেছেন আমি কিন্তু আপনাকে ব্যাখ্যা করতে পারবো। আমি কথাটা কেন কোন প্রসঙ্গে বলেছি এটা আমি পারবো। যে কথাটা বললেন সাহসের কথাটা, এটা সাহস না, এটা সাহসের ব্যাপার না, এটা হলো স্বাভাবিকতার ব্যাপার। সাহস সবারই আছে। কেউ সাহসটাকে কাজে লাগায়, কেউ সাহসটাকে অন্যভাবে ব্যবহার করে। আমার কোনো সাহস নাই রে ভাই। না মানে আমি যেটা ফিল করি সেটাই তো আমি বলি। সাহস লাগে কখন? যখন একটা মিথ্যা কথা বলবেন আপনি, তখন আপনার সাহস লাগে। আপনি সত্যিই বলছি, কিন্তু একটা সময় ছিল যে সত্যি আমি যদি বলি যে এই যে গত ডক্টর ইউনূসের যে শাসনামল প্রায় ১৭ মাস, ওই সময় কিন্তু প্রচুর মানুষ ছিল যারা কিন্তু সাহস করে যে এই যে মব ক্রিয়েট হচ্ছে, মব ক্রিয়েটটাকে আপনি কি বলবেন? এটা কি কোনো ভালো কাজ? না, খারাপ কাজ, কিন্তু এই খারাপ কাজ। এই মবের বিরুদ্ধে তো কেউ কথা বলতো না, আপনি বলতেন। হ্যাঁ, কিভাবে বলতেন এটা আপনি? আমাকে অনেক বলতো, "তুমি কি মবকে ভয় পাও না?" আমি পাই না কিন্তু। আমি স্টিল পাই না। আমি ভয় পাই না। পাই না এই কারণে আমি আমি কারণটা বলি আপনাকে। হুম। আপনি আমাকে কি করবেন? মারবেন। মারবেন তো। আচ্ছা কি মারবেন? চড়-থাপড় মারতে পারেন, ঠ্যাং ভেঙে দিতে পারেন, হাত ভাঙতে পারেন, ছুরিকাঘাত করতে পারেন। পারেন না? আমার পরিচিত লোকের মধ্যে এই ধরনের আঘাত পায় নাই এমন লোক কি নাই একদম? আছে তো। অনেক লোক আছে যে ছুরিকাহত হয়েছে। অনেক লোক আছে আমার বন্ধু-বান্ধব জেলে গেছে। তো জেলে গেছে তো কি হয়েছে? তারা কি মারা গেছে? মারা তো যায় নাই। তো তারা যদি এই পেইনটুকু নিতে পারে আমি পারব না কেন? আমি কোত্থেকে আসছি? পরিবার থেকে আপনাকে বলে না যে এটা করা উচিত না? বলে, তখন আপনি বলে। কি বলেন কিন্তু তখন? আমার ফ্যামিলি তো আমাকে চেনে। এটা আমার এই বৈশিষ্ট্য কিন্তু নতুন না। দেখেন আমি তো বললাম আমি ৩৭ বছর ধরে চাকরি মানে সাংবাদিকতা করি। এর মধ্যে আমি ১২ টার মতো পত্রিকা আমার ১২ টা ১১ টা ১২ টার মতো পত্রিকা আমি চেঞ্জ করছি। মেক্সিমাম জায়গা থেকে কিন্তু আমাকে ছাড়াই দিছে। আমি ছাড়ার সুযোগ পাই নাই। আমাকে টার্মিনেট করে খেলে বুঝছেন? ২-১ জায়গা থেকে আমি আমি নিজে চাকরি ছাড়ছি। বাদবাকি সব জায়গা থেকে আমাকে এখানে ছাড়াই দেয়। তো আমি যখন জুনিয়র হিসেবে চাকরি করতাম, ওই সময় যারা কলিগ ছিল আমার তারাও এখনো আছে। তাদেরকেও জিজ্ঞাসা করে দেখেন আমি এরকমই ছিলাম। আমি এভাবে মুখের উপর কথা বলতাম। আমার বসের সঙ্গে কথা বলতাম। আমার বসের সঙ্গে আমি তর্ক করতাম যে, "না এটা আপনার ঠিক হচ্ছে না।" আমি মালিকের সঙ্গেও বহু তর্ক করছি। এটা ঠিক হচ্ছে না। এই কারণে আমার চাকরিও গেছে বহুবার। কিন্তু আমার শিক্ষা হয় নাই। আমার যে শিক্ষা হয় নাই, এই শিক্ষা না হওয়ার শিক্ষাটা নিয়ে আমি টিকে আছি। আমি মনে করি কোনো সমস্যা নাই। চাকরি গেলে কি হবে? আরেকটা জায়গায় চাকরি করব। আমি তো চাকরি করেই খাবো। আমি তো চাকরি করেই খাবো। আমার বাপ তো জমিদার না। তাই না? কিন্তু এটা মজার ব্যাপার। আপনি যখন বাংলা ভিশনে ছিলেন তখন আমি আপনাকে দেখেছি। বা আচ্ছা। আমি যখন জানতাম যে আপনি, কারণ আমি বাংলা ভিশনে অনেক আমার নাটক যেত, ওই সংক্রান্ত আমি কাজে যেতাম। ওখানে হয়তো প্রোগ্রাম হেড বা অনেকের সাথে আমার যোগাযোগ হতো। কিন্তু আমার এক বন্ধু এই যে ধরেন এই গত ৫-৬ মাসের মধ্যে আমার খুব কাছের এক বন্ধু, সে আসলে মিডিয়া জগতের সাথে তার সম্পর্ক নেই। কিন্তু আপনার সে কথা খুব পছন্দ করে। জি। সে আমাকে একদিন বলল কি যে রেফারেন্স সহ, প্রমাণ সহ আমাকে বলতেছে যে এই যে মাসুদ কামাল ভদ্রলোককে আমি ভাবতাম যে উনি ভালো লোক, সৎ লোক। উনি নিজের সাংবাদিক পরিচয় দেয়। উনি তো সাংবাদিক না। হুম, হুম। আমি বলছি কীভাবে? বলে এই যে আমি একটা বিদেশ থেকে একজন একটা করছে, পোস্ট দিছে, পোস্টে লেখা। পোস্টে কিন্তু লেখা, আপনি দেখছেন কিনা আমি জানি না, হ্যাঁ, যে এই ভদ্রলোক কোনো সাংবাদিকই না। আচ্ছা। সে সাংবাদিক পরিচয় দেয় কিন্তু সে সাংবাদিক না। তারপর আমি বললাম যে যদি আমি কোনোদিন সুযোগ পাই, আমি আমার বন্ধুকে বলছি, সুযোগ পেলে এই ব্যাপারটা ক্লিয়ার করাবো দর্শকদেরকে। যে উনি সাংবাদিক কোথায়, কোথায় চাকরি করছে, কি করছে, এটা আমি বলাবো। কারণ উনার নামে একটা মিথ্যা কথা বলে ওইটা লাখ, লাখ ফটোকার্ড তৈরি করা হয়েছে। হ্যাঁ, খুব মানে আমি তখন বলছি আমি নিজে ওনাকে দেখছি, উনি বাংলা ভিশনে খুব দায়িত্বপূর্ণ একটা জায়গায় উনি ছিলেন। হ্যাঁ। বাকি কোন জায়গায় ছিলেন এটা আমি জানি না। আমি আসলে জানি না। আচ্ছা আমি তাহলে বলি একটা। আমি কি শুরু থেকে বলবো? একদম শুরু থেকে বলেন। ধারাবাহিকভাবে বলবো? হ্যাঁ, কারণ আমি এটা সবাইকে জানাতে চাই। আচ্ছা আমি বলতেছি। আমার জীবনের ১ম চাকরি হলো যে পত্রিকা থেকে দৈনিক পত্রিকা, সেই পত্রিকা এখন আর নাই, অস্তিত্ব নাই। সেটা হলো আপনার এরশাদ আমলের কথা। 88 88 আমি ১ম চাকরি নেই। সেটার নাম হলো দৈনিক নব অভিযান। সেটা শান্তিবাগ থেকে বেরোতো। এটা হলো যে আপনার মাহমুদুল হাসান ছিলেন যে ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী, হুম। উনারই পত্রিকা ছিল, উনার মানে সম্বন্ধী-টম্বন্ধী এরা চালাতো। ওখানে আমি কয়েক মাস চাকরি করছি। ৫ মাস, ৬ মাস, ৬ মাসের মতো, ৬-৭ মাস। সেই চাকরির পর ওরা বেতন পাই নাই। বেতন পাই নাই মানে ওরার নিয়ম ছিল যে ৬ মাস পরে ১ম মাসে বেতন পাওয়া যাবে। তো যে মাসে আমার ১ম মাসে বেতন দিবে একটা চেক পেয়েছিলাম। সেই চেকটা নিয়ে আমি মানে গিয়েছিলাম ব্যাংকে, চেকটা ডিসঅনার হয়েছিল। ১ মাসের বেতন। কাজে ওই টাকাটা আমার পাওয়াই হয়নি। ওখান থেকে আমি গিয়েছিলাম সাপ্তাহিক সুগন্ধা নামে একটা পত্রিকায়। তখন মতিঝিল থেকে বেরোতো সাপ্তাহিক সুগন্ধা, ওই সময় খুবই খুবই জনপ্রিয় একটা জনপ্রিয়। পত্রিকা এটা ছিল। আমি পড়েছি ওটা। হ্যাঁ, আমি ওটার অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলাম, সহকারী সম্পাদক। আর আমি আবারও বলি আমি কিন্তু সাংবাদিকতা শুরু করেছি তার আগে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম। আমি এই জার্নালিজমেই পড়েছি, এখান থেকে মাস্টার্স করেছি।
যাই হোক, তারপরে আমি সুগন্ধায় গেলাম। সুগন্ধায় আমি ধরেন 89 থেকে শুরু করে 92 শেষ পর্যন্ত ছিলাম, প্রায় 3 বছর ছিলাম সুগন্ধায়। সুগন্ধা থেকে আমি গেলাম, এর মাঝে আমি কিছুদিন সুগন্ধায়ও করতাম, দৈনিক আলামিনেও চাকরি করেছি। আবার এই সুগন্ধায় আসার আগে আমি কিছুদিন সকালের খবর নামে একটা পত্রিকা ছিলাম। তখন তো আমি একদমই জুনিয়র ছিলাম, এইভাবে আমি করতাম। তারপরে আমি সুগন্ধা থেকে গেলাম হলো বেসিক্যালি জনকণ্ঠে। জনকণ্ঠের একদম শুরুর থেকে জনকণ্ঠ মার্কেটে আসলো ২০০০ ২০০০ না তো ১৯৯২ সালে ৯৩ ফেব্রুয়ারিতে জনকণ্ঠ মার্কেটে আসলো। আমি জনকণ্ঠে জয়েন করেছি ৯২ নভেম্বরে। মানে জনকণ্ঠ প্রকাশিত হওয়ার আগে আমি ওখানে প্রথম যে টিমটা জনকণ্ঠ বের করলো তাদের মধ্যে আমি একজন ছিলাম আর কি। জনকণ্ঠে আমি টানা ১২ বছর চাকরি করেছি। ১২ বছর, ১২ অনেক সময়, অনেকটা অনেক সময়। সময়, হ্যাঁ, ২০০৪ পর্যন্ত। এখানে আমি প্রথমে রিপোর্টার ছিলাম, তারপরে সিনিয়র রিপোর্টার ছিলাম। সিনিয়র রিপোর্টার অবস্থা আমি ওখান থেকে চাকরি, আমার ১২ বছর পরে আমার ওখান থেকে চাকরি চলে যায়, টার্মিনেট করা হয় আমাকে। টার্মিনেশন যদি আমার করা হলো, তার পরে আমি চলে গেলাম হলো আমার দেশ পত্রিকার। আমার দেশ ওরকম নতুন মাত্র যাত্রা শুরু করছিল। সেই যাত্রা শুরুর সময় আমি ওখানে জয়েন করি। আমার দেশে এই যাত্রা শুরু করার পর ওটা পত্রিকা মার্কেটিং হলো, চললো। বেশ প্রথম দিকে আমার দেশ কিন্তু খুব ভালো ছিল। থাকার পর তখন দেখলাম মালিকানা চেঞ্জ হচ্ছে, জামাতের লোক আসবে, এরকম এরকম অবস্থা। তার আগে আমি আমার দেশ ছেড়ে আমি গেলাম জায়জাদিনে। আমার দেশে আমি ছিলাম স্পেশাল করেসপন্ডেন্ট। তারপরে গেলাম আমি জায়জাদিনে, দৈনিক জায়জাদিনে। তো শফিক রহমান সাহেব ছিলেন, ওনার সঙ্গে আমি ওটার চিফ রিপোর্টার ছিলাম। জায়জাদিন ছাড়ার পর আমি আরেকটা দৈনিক পত্রিকা বের করার উদ্যোগ জাহাজিন থেকে কি আপনাকে টার্মিনেট করা হয়েছিল? টার্মিনেট করা হয়েছিল জায়জাদিন আমার সঙ্গে। এই টার্মিনেশনের ইতিহাসটা খুব চমৎকার, খুব চমৎকার ইতিহাস। কারণ এটা টার্মিনেশনের পরে শফিক রহমান সাহেব পরে আমাকে একবার সরি বলেছিলেন যে আমাকে টার্মিনেট করা তার ভুল ছিল। যাক, এটা অন্য হিসাব। কারো কথা শুনে উনি তার টার্মিনেশন লেটার আমাকে পাঠিয়েছিলেন। উনি পরে এটা বলেছিলেন, ওটা আরেকটা কৌতুককর ঘটনা, পরে যদি কখনো সময় পাই বলবো। সেখান থেকে আমি তারপরে আপনার একটা দৈনিক পত্রিকা বের করার চেষ্টা করলাম। সেখানে আমি এক্সিকিউটিভ এডিটর ছিলাম। সেখান থেকে আমি গেলাম হলো আপনার বাংলা ভিশনে। বাংলা ভিশনে এটা প্রথম আমার ইলেকট্রনিক মিডিয়া। বাংলা ভিশনে আমি ছিলাম সিনিয়র নিউজ এডিটর। এখানে আমি ছিলাম ১০ বছর। ১০ বছর পর এখান থেকে আমাকে টার্মিনেট করা হয়েছিল। মানে আমাকে হজম করতে পারে না, কি করবো বলেন, বদহজম টাইপের ক্যারেক্টার আমি একটা। এখান থেকে আমি গেলাম বাংলা ট্রিবিউনে। বাংলা ট্রিবিউনে আমি হেড অফ নিউজ ছিলাম। এখানেও প্রায় ১.৫ বছরের একটু বেশি ছিলাম। থাকার পর এখান থেকে আমি নিজেই চাকরি ছেড়ে দিলাম। এই কারণে আমি ভাবলাম যদি আবার টার্মিনেট করে, দরকার নাই, শেষ চাকরিটা নিজে ছাড়ি। এই নিজে ছেড়ে দিলেন? নিজে ছেড়ে দিলাম এই কারণে যে আমি বললাম যে আমি আসলে আর চাকরি করব না, মানে মিডিয়ায় আমি আর চাকরি করব না, আমি রিটায়ারমেন্টে যেতে চাই। এবং ওনারা আমার রিটায়ারমেন্টের আবেদনটা গ্রহণ করলেন, আমি চাকরি সারলাম। কাজেই এই আমি মানে আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে, ফিজিক্যাল আমি ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি 1988-এ। 88-এর পর থেকে আজকে পর্যন্ত আমি কখনো বেকার ছিলাম না। এক জায়গার থেকে আরেক জায়গায় যেতাম, এক জায়গার থেকে আরেক জায়গায় যেতাম। সবসময় এরকমই হয়েছে। আমি সাংবাদিকতা ছাড়া আর কিছুই করিনি। তারপরেও এই ৩৭ বছর মানে আমি সাংবাদিকতাই কিন্তু করি। এখন আমি বিভিন্ন পত্রপত্রিকায় লিখি, বিভিন্ন দৈনিক পত্রিকায় আমি আপনার উপসম্পাদকীয় লিখি, দেশের বাইরে বিভিন্ন এতে আমি উপসম্পাদকীয় লিখি, লেখালেখি করি। এবং আমি নিজে বিভিন্ন টেলিভিশনে টকশো করি। আমি নিজে আমার ইউটিউব চ্যানেল আছে, কথা নামে একটা, অন্য মঞ্চ নামে একটা। এখন এই যে কাজগুলি করি, এটাও কিন্তু সাংবাদিকতাই, এটাও হ্যাঁ। সাংবাদিকতা। তো আমি তো আমার জীবনে আর কিছু করিনি। তো এইটা করার পরেও যদি কেউ মনে করে যে আমি সাংবাদিক না, তাহলে তাই ঠিক, তাহলে তাহলে ওনারাই ঠিক, আমিই ভুল। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যে ওনারা যে এই কাজটা করে, ওনারা হ্যাঁ। কেন করে আসলে? না, ওনারা কেন করে ওনাদের মনে কথা আমি বলতে পারবো না ভাই। যারা বলেন তাদের আমি শুভ বুদ্ধির উদয় হোক এই প্রার্থনা করতে পারি তাদের জন্য। আমি চাইবো যে আপনারা যেগুলি বলছেন এগুলো যদি যারা জানবে যে না লোকটা তো আসলে সাংবাদিক, তারা আপনার সম্পর্কে কি মনে করবে এটা একবার ভাবেন। এই যে আজকে আমার এই অনুষ্ঠানের মাধ্যমে তো এই ব্যাপারটাই তো অনেকে জেনে যাবে যে আসলে আপনার এই যে লম্বা ইতিহাসটা আমি জানলাম, এতগুলো পত্রিকার সাথে আপনি কাজ করেছেন, এত টিভির সাথে কাজ করেছেন, হঠাৎ করে আপনাকে বলে দেওয়া হলো যে আপনি কোনো সাংবাদিকই না। আমি ওনাদের খেলে এটাই বলবো ভাই, যে জিনিসটা আপনি বলছেন এই জিনিসটা তো রয়ে যাচ্ছে, অনেকে শুনছে,
তারা একসময় জানবে হয়তোবা, হয়তো নাও জানতে পারে। ধরলাম তাদের মধ্যে 1% লোক জানলো যে না, মাসুদ কামাল আসলে অসাংবাদিক না, হয়তো খারাপ সাংবাদিক হতে পারে, বাট সাংবাদিক তো। যখন তারা জানবে, তখন ওই লোকগুলো আপনার সম্পর্কে কি মনে করবে, এই জিনিসটা একবার ভাইবেন। আমার ক্ষেত্রে তাদের কাছে এই অনুরোধ। এটা কি তারা ভাবে কখনো? না ভাবলে নাই, আমার তো কিছু করার নাই। পৃথিবীর সব মানুষের ভাবনার দায়িত্ব তো আপনি নিতে পারবেন না, আপনিও পারবেন না, আমিও পারবো না, তাই না? এটা যার যার ব্যাপার। আমি তো তাকে যে বোঝাতে যাব না, ভাই এই যে প্রমাণ করলাম আমি সাংবাদিক, এটা তো আমি যাবো না, কারণ আমার তো এটা কাজ না, তাই না? এটা তাদের ব্যাপার। আমি একটা যে বলে। প্রসঙ্গ একটু পাল্টে আমি চলে যাব, যেটা আমি সবাইকে করি যে প্রশ্নটা। আমি আপনার ছোটবেলার কথা একটু জানতে চাই। আপনি কোথায় মানুষ হয়েছেন ছোটবেলা? দেখেন, আমি ছোটবেলার কথা বলে আমি বলবো আমি একটা যাযাবর টাইপের মানুষ ছিলাম। কারণ আমার আব্বা একটা সরকারি চাকরি করতেন, এবং উনি ছোট চাকরি করতেন, ছোট মানে থানা লেভেলের চাকরি করতেন আর কি। উনি ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর। তো স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে উনি বিভিন্ন জায়গায় বদলি হতো ওনার, প্রতি বছরই অথবা ১-১.৫ বছর পর পর বদলি হতো। ওনার সঙ্গে সঙ্গে আমার আব্বা, আমার আম্মা এবং আমাদের ভাই বোনদের নিয়ে ওই বাক্স পেট্রা নিয়ে আর কি এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতেন, আমরাও মুভ করতাম। মানে এটা কোন কোন জায়গায়? এটা খুবই আমার জানতে ইচ্ছা করে আর শিক্ষা কি। জীবন প্রথম শুরু হয়েছে যখন যশোর ছিল, এখন যেটা নড়াইল। এই নড়াইলের লক্ষ্মীপাশা নামক একটা জায়গা আছে। সেই জায়গায় আমি প্রথম স্কুলে ভর্তি হই ক্লাস 1-এ। ওখানে আমি 1-2 পড়ি। তারপর আব্বা ওখান থেকে বদলি হয়ে আসেন টঙ্গীতে, ঢাকার টঙ্গীতে। টঙ্গীতে আমি ক্লাস 3 পড়ি। টঙ্গীতে ১ বছর থাকার পর উনি এখান থেকে বদলি হয়ে যান বাসাইলে, টাঙ্গাইলের টাঙ্গাইলে, বাসাইল, টাঙ্গাইলে। বাসাইল। সেখানে যে আমি 4 পড়ি। 4 পড়ার পর ওইখান থেকে উনি বদলি হয়ে যান জামালপুরের মেলান্দ নামক একটা জায়গায়, মেলান্দহ। মেলান্দহ যে আমি ক্লাস 5 পড়ি, এবং 5 পড়ার পর তারপর উনি বদলি হয়ে যান জামালপুরের আরেকটা উপজেলা আছে মাদারগঞ্জ, সেখানে। ওখানে যে আমি 6 পড়ি, এবং 6 যখন পড়ি তখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। যুদ্ধের সময় আমি অটো প্রমোশন পেয়ে 7-এ উঠি। 7-এ ওঠার পর উনি বদলি হয়ে চলে আসেন ময়মনসিংহের মুক্তাগাছা। মুক্তাগাছা আমাদের নিজস্ব থানা, ওখানে আমার বাড়ি আর কি। যখন মুক্তাগাছা আসলেন, এখানে এসে আমি 7-এ ভর্তি হলাম। 7, 8, 9, 10 আমি মুক্তাগাছা পড়লাম। এসএসসি কমপ্লিট করলাম এখানে। এখানে খুব পুরনো একটা স্কুল আছে, প্রায় 150 বছর আগের, আর কে হাই স্কুল নামে। সেই স্কুল থেকে পাশ করলাম। পাশ করে মুক্তাগাছাতেই ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম, মুক্তাগাছাতে। মুক্তাগাছাতেই। সেখানে যখন ভর্তি হলাম, ওই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়েছি। তারপর আমি ওখান থেকে আবার আব্বা আবার বদলি হলেন। এবার বদলি হয়ে উনি আসলেন ত্রিশালে। আমি ত্রিশালে নজরুল কলেজ থেকে এখান থেকে ইন্টারমিডিয়েট পাস করলাম। তারপর আর আব্বার সঙ্গে আর ঘোরাঘুরি বন্ধ। তারপর ঢাকা তারপর তো ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলাম এসে। এরপর ঢাকায় মোটামুটি স্থিত হয়ে গেলেন তারপর আর কি। থেকে আমি ঢাকাতেই, ঢাকাতে চলে। তারপর ঢাকাতেই। তো এটাও কিন্তু একটা মানে আপনার সম্পর্কে যারা অনেক কথা শুনে, আপনার কথা শুনে, কিন্তু এই ইতিহাস কি আপনি আগে বলছেন কোথাও? না, বলার তো দরকার পড়ে নাই। নিজের কথা কেন বলবো? নিজের কথা বলা যায়। তবে হ্যাঁ, এটা এখন বলে একটু আরাম পাচ্ছি এই কারণে, কিছুদিন আগে একজন লোক মিস্টার শফিকুল আলম, ওই সাবেক প্রধান উপদেষ্টার প্রেস প্রেস সচিব। সেক্রেটারি, উনি বলেছিলেন একটা টক শোতে আমি নাকি লেখাপড়াই করি নাই। তো যে লেখাপড়া যে একদম করি নাই তা না। আমি ছাত্র খারাপ, আমি অস্বীকার করবো না। আমি প্রথমে বলেছি আমার অত মেধাবী না আমি। আমি খুবই মাঝারি মানের একজন লোক। লেখাপড়ায় বলেন, খুব সব যে দিক লেখাপড়া দিয়ে। আপনি খারাপ সেটা তো মনে হলো না। কারণ আপনি ঢাকা ইউনিভার্সিটিতে সাংবাদিকতায় পড়াশোনা করছেন। একটা ভালো সাবজেক্ট। এখানে না, এখানে চান্স পাওয়ার মানুষের সংখ্যা তো খুব কম। মানে ঢাকা ইউনিভার্সিটিতে মানে সাংবাদিকতায় পড়াশোনা করেছে এটা তো খুব বেশি না, আ এখন অস উনার কাছে যদি মনে হয় যে আমি লেখাপড়া করি নাই, তাহলে আমি কি করতে পারি বলেন? তাহলে মানে আসলে উনারা এই কথাগুলো মানে কিভাবে পায়? আমি আমি এগুলি হয় কি আমি বলি আপনাকে। এগুলি মানে এক ধরনেরই আছে যে রাগের কারণে বলে। আমি আপনাকে এতই অপছন্দ করি যে আপনার সম্পর্কে যেকোনো কিছু বলার সময় আমি চিন্তা করি না। মানে অপছন্দের মাত্রাটা যদি ওই পর্যায়ে পৌঁছে, তখন কিন্তু আর রাগের মাথায় লোক অনেক গালাগালি দেয় না, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা। আসলে কি সে অমুকের বাচ্চা হওয়া সম্ভব? সম্ভব না তো। আপনি একটা প্রাণীর নাম ধরে বলে না যে তুমি অমুক প্রাণীর বাচ্চা, বলে তো? তো এটা কি সম্ভব? সে যদি যুক্তিগ্রাহ্যভাবে বলতো, বলতে পারতো? বলতে পারতো না। এটা তো হয় না। কারণ ৪ পায়ে একটা প্রাণীর বাচ্চা তো ২ পায়ে হবে না। না, তাই না। না? ওটা তো হয় না ভাই। তাহলে বলে কেন? বলে এই কারণে, ওই সময় তার ক্রোধের মাত্রাটা এমন একটা পর্যায়ে পৌঁছায় যে ওইটা বলে। একটা প্রবাদ আছে না? যে রেগে গেলেন তো হেরে গেলেন। হেরে গেলেন। হ্যাঁ। তো উনি রেগে যদি হেরে যেতে চায় কেউ, আমি কি করতে পারি? কিন্তু উনি আসলে উনি এইভাবে আপনার উপর মানে ক্ষেপে গেলেন কেন? ক্ষেপে গেলেন উনি, হয়তো হয়তো আমি তো কিছু করি না ভাই। আমি খালি প্রশ্ন করি। আমি কিন্তু তেমন কিছু করি না। আমি কেবল প্রশ্ন করি। হয়তো আমার প্রশ্নগুলি ওনার কাছে উত্তর নাই। আপনি কি বলবেন? রাগারাগি করেন।
আমি যে প্রশ্নগুলি করি, এই প্রশ্নের উত্তর উনি দিতে পারেন না। দিতে না পারে রেগে যান। এটা হতে পারে কিন্তু। হ্যাঁ? এটা আমি কি করব? কারণ প্রশ্ন তো আমি ছাড়তে পারব না। আমি শিখছি সাংবাদিকতা, করিও ওইটা। আর আমার কাজই তো ক্ষমতাকে প্রশ্ন করা। আমি ক্ষমতাকে প্রশ্ন করি। আমি হাসিনাকে প্রশ্ন করেছি। আমি ইউনূসকে প্রশ্ন করেছি। আমি এই যে মাত্র মানে দিনে, দিনে এখন ১ মাস হয় নাই তারেক রহমান, আমি উনাকেও প্রশ্ন করছি। আমাকে অনেকে বলে, খালি সমালোচনাই করেন। এরা তো ভালো কিছু কাজ করে। ওইটা কিছু বলেন। মাসুদ কামাল ভাই সত্য কথা বলতে একটু বেশি পছন্দ করে, এই জন্য সে চাকরি থেকে টার্মিনেট হয়ে যায়। তো এটা আমারও খুব ভালো লাগে। আর আমার বৈশিষ্ট্য হচ্ছে আমি চাকরিতেই যাই না। আমি আচ্ছা। সবসময় ফ্রিল্যান্সিংয়ে থাকতে পছন্দ করি, যে কেউ আমাকে কিছু বলবে ওইটা আমি মানতে পারি না। মানে কেউ বলতে পারবে না, আমি যা বলবো ওইটাই ঠিক আছে। আমার জীবনে ফিল্ম, নাটক যাই, যখন আমাকে বড় কোম্পানি থেকে বলা হলো যে আপনি একটা নাটক করেন, এই নাটকে সব কিছু আমরা ঠিক করে দেবো, আপনি শুধু গিয়ে অ্যাকশন কাট বলবেন। হুম, হুম। তা আমি বলছি, ভাই তাহলে যে আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যাও, আমি অ্যাকশন কাট বলতে যাবো কেন? রাইট। তোমরা স্ক্রিপ্ট ঠিক করে দিবা, তোমরা আর্টিস্ট ঠিক করে দিবা, তোমরা গল্প কোথায় হবে, কি হবে, কোথায় ঠিক করবো, তাহলে আমি এখানে গিয়ে কী করবো? আমি তো পুতুল, পাপেট। বলে এটা অনেকটা চাকরির মতো, আবার বলে দিচ্ছে আবার যে এটা কিন্তু অনেকটা চাকরির মতো, আপনি যাবেন, আসবেন, আর বেতন পাবেন। আমি বলছি, ভাই আমি আসসালামু আলাইকুম, আমি যাবো না। তো একটা ব্যাপার আমি একটু জানতে চাই যে আনিস আলমগীর ভাই, মানে উনি অনেকদিন যাবৎ, মানে উনি আসলে ওনার অপরাধটা কি ছিল? ওনাকে কেন এভাবে মানে জেলে নিয়ে গেল? উনিও খুব আপনার মতো খুব সোচ্চার ছিল কথা বলা, এবং উনি কিন্তু ওই আওয়ামী লীগ আমলেও কিন্তু অনেক কথা বলতো, মানে সত্যি কথা বলতো, যার জন্য তাকে পছন্দ করতো না ওই আমলের মানুষজন। তো এই আমলে এসে, এখন তো এই আমল তো ইউনূসের আমল তো বলা হয়েছে যে সাংবাদিকতাদের স্বর্ণযুগ, মানে সাংবাদিকতাদের সবচেয়ে ভালো সময় পার করেছেন। আসলে কি তাই পার করলেন আপনারা? এখন আগে ওনার অপরাধটা বলি। আমার আপনার সবারই প্রিয়, সব প্রিয় ঠিক বলব না, সবারই পরিচিত একটা প্রাণী আছে, এটা হলো মেষ শাবক। মেষ শাবকের কি অপরাধ ছিল ভাই? সেই মেষ শাবকের কি অপরাধ ছিল যাকে নেকড়ে খেয়ে ফেললো? ওই গল্প শুনে নাই এমন লোক তো নাই। না, আপনারা যদি ওই মেষ শাবকের অপরাধটা খুঁজে বের করতে পারেন, তাহলে আনিস আলমগীরের অপরাধ খুঁজে বের করতে পারবেন। এখন পরের প্রশ্ন করেন। না, মানে তাহলে আসলে ওনার এটা খুব মজার উত্তর। কিন্তু আসলে আমি তো মানে মেষ শাবকের যেমন খুঁজে পাইনি, আমি হুম। আসলেও ওনার ব্যাপারটা আমি খুঁজে পাইনি। অনেককে আমি জিজ্ঞেস করছি যে ওনার অপরাধটা কি? বলে উনি এটা নাকি আপনি তো খুঁজে পাবেন না। নিহারি খেতে চেয়েছে, এটা নাকি আনিস অপরাধ। আলমগীর যখন জেল থেকে বেরিয়ে আসবেন, আনিস আলমগীরও জানবেন না। আনিস আলমগীর এখনো জানেন না। জেলে বসে থেকে উনি জানেন না যে উনার অপরাধটা কি। মানে উনি নাকি নেহারি খেতে চেয়েছে, এটা আচ্ছা, নাকি নিহারে অপরাধ। কি ওই যে মাত্র একজনই বানাইছিল? একজনই খেয়েছিল? উনি তো নিহারে কোনো দোকান থেকে খাইছে। ওই দোকানে কি একটা প্লেট নিহারি বানাইছিল? আর কেউ নিহারি খায় নাই? কিন্তু উনি যে ফেসবুকে লিখছিল যে তো নিহারি খায়, উনি ফেসবুকে লিখলে টাকা পায়, উনি লিখছে। অসুবিধাটা কি আছে? উনি নিহারির কথা লিখছে, উনি ব্যায়ামের ছবি দেয়, উনি কফি খাওয়ার সময় ছবি দেয়। একেকজন একেকটা টাইপ। সে ফেসবুকে যখন কিছু একটা করে, বাইরে যখন খাওয়া-দাওয়া করে ছবি দেয়। কেন দেয়? খাওয়ার ছবি দিলে নাকি ওর ধারণা যে খাওয়ার ছবি দিলে নাকি ভিউ বেশি হয় এবং সেখান থেকে সে কিছু টাকা পায়। সমস্যাটা কি? ওই টাকাটা তো দেশে আসে, বিদেশ থেকে আসে। মেটা তাকে টাকা দিচ্ছে, বিদেশ থেকে আসে। এটা রেমিটেন্স যোদ্ধা বলতে পারেন আপনি। তাহলে মানে আমরা কি বলতে পারি যে সাংবাদিকতাদের যে স্বর্ণযুগ, সাংবাদিকদের স্বর্ণযুগ ছিল ১৭ মাস। এটা কি আসলে সত্যি কথা না শুনুন ভাই, এটা বা ঠিক না। বাদ কি বাদ? এগুলো বাদ কি বাদ? এগুলো বলে। আপনার হাসান মাহমুদকে জিজ্ঞাসা করেন তো, যদি দেখা হয় কখনো, ভাই আপনাদের আমলে সাংবাদিকতা কেমন ছিল? সে বলবে এটা ছিল স্বর্ণযুগ। আর এই সময়ে আপনি শফিকুল আলমকে জিজ্ঞাসা করেন, সে বলবে স্বর্ণযুগ। কিন্তু কেউই নিজের সমালোচনাটা নিতে পারে না এবং যারা সমালোচনা করে তাদের উপর স্টিম রোলার চালা। আমি ভাই শোনেন, আমার তো বয়স হয়েছে এখন। ঢাকা শহরে বিভিন্ন পত্রপত্রিকায় যারা এখন একদম সিনিয়র পজিশনে আছে, যেমন সম্পাদক অথবা নির্বাহী সম্পাদক যারা আছেন আর কি, মোটামুটি সবাই তো আমার পরিচিত। আপনি পারলে এদেরকে একবার জিজ্ঞাসা করেন যে এই শফিকুল আলমের দাপটটা গত ১৭ মাসে কি ছিল? এরা বলবে। কতক্ষণ পর পরে ফোন আসতো, এটা দিলেন কেন, ওটা দিলেন কেন, ওটা দিলেন কেন? বলতো কিনা জিজ্ঞাসা করেন। কাজে ওই গান আমাকে শুনে লাভ নাই। ওই গান আমার মুখস্থ। ওরাই আমাকে আলাপ করতো। শফিক আজকে ফোন করে এটা বলে। ওই যে এই শফিক যায় আমার সামনে আগে কথা বলতে পারতো না, সে আমাকে বলে এটা দিলেন কেন? সে আমাকে সাংবাদিকতা শেখায়। না, এই কথা দেখবেন শফিক কিন্তু প্রায়ই বলে এই সাংবাদিকতা কিচ্ছু হয় না। সে মতিউর রহমানকে বলে, তো মতিউর রহমানের বলে হয় সাংবাদিকতা, বলে হয় না। তো হয় না। আমার ছেলেও মাঝে, মাঝে আমাকে বলে। আমার ছেলে কিন্তু আপনি দেখছেন, ছোট ছেলে। হুম, হুম। সে এখন না, আরো মানে ওর বয়স এখন হলো আপনার, মনে করেন ওর বয়স এখন ১৬ বছর ১৬ না? বছর, ১৬ বছর। ১৬ বছর বয়স। ওর বয়স যখন আরো ১০ বছর আগে, যখন ৬ বছর ছিল,
তখনই আমাকে বলতো, বাবা তুমি কিছু বুঝো না। বলতো, এই জন্য করে যে আমি চর মারতাম, মারতাম না কিন্তু আমি একটু খুশি হইতাম, হাসতাম, হ্যাঁ বাবা আমি কিছু বুঝি না। এখন ওরকম লাগে আমার কাছে। এই যে শফিকুল আলম মতিউর রহমান চৌধুরী সম্বন্ধে বলে যে তারটা সাংবাদিকতা হয় না, তো হয় না, কি করবেন? কারণ ওর যে একজন বলতে যাবো, ঠিক আছে ভাই তুমি বইলা খুশি থাকো, কোনো প্রবলেম নাই। এখন এরা বলে হাসান মাহমুদ বইলা খুশি যে পৃথিবীর সব দেশের চেয়ে আমার দেশের সাংবাদিকতা মুক্ত সাংবাদিকতা ছিল, বলতো না হাসান মাহমুদ? হুম হুম সাংবাদিকতা শিখাইতো। খালি সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করেন। গঠনমূলক সমালোচনা বলতে কোনো শব্দ নাই। সমালোচনা সমালোচনা, আর প্রশস্তি প্রশস্তি। সমালোচনা সব সমালোচনাই গঠনমূলক। আপনার কাছে গঠনমূলক লাগে না, এটা তো আপনার সমস্যা। আপনার কাছে গঠনমূলক লাগে না, এটা আপনার সমস্যা, এটা আমি কি করবো? কাজে ওরা বলে একটা নতুন একটা টার্ম বাই করছে, গঠনমূলক সমালোচনা করতে হবে। না, আমার সমালোচনা করাটা আমি কাছে মনে করি যে ধরেন একটা বিষয়, কিন্তু একজন যদি যে ক্ষমতায় থাকে সে যদি এমন একটা কিছু দৃষ্টান্ত স্থাপন করে ফেলে, যেমন আমরা গতবার বইমেলায় দেখেছিলাম যে ডাস্টবিন বানায় ফেলছে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি টবি দিয়ে। এই ব্যাপারটা মানে তাকে অপছন্দ করতেই পারি আমরা, কিন্তু একটা ডাস্টবিন বানায় ফেলবো, এটা তো মানে এটা তো কোনো সভ্যতার আমি মধ্যে এটা পড়ে না। নিয়ে কিছু বলি না কেন জানেন? এটা বলার কিছু নাই। আমি কিন্তু এটা নিয়ে এ পর্যন্ত এত বছর প্রায় 1.5 বছর হয়ে গেছে, একটা মন্তব্য করি নাই। কি কারণে করি নাই সেটা আমি বলি আপনাকে। আমার তো মন্তব্য করার কোনো প্রয়োজন নাই। মন্তব্য সময়ে করবে। এখন কি হয়েছে? এখন কি হয়েছে? শফিকুল আলম সাহেব তার পিতামাতা দেওয়ার পিতামাতা প্রদত্ত যে নাম, সেই নামের আগে একটা বিশেষণ তার যুক্ত হয়ে গেছে। এই যুক্তটা কে করছে? সে করছে নিজের কর্মের মাধ্যমে। এখন কিন্তু শফিক বলে কেউ চিনে না। বলে কোন শফিক? ও আচ্ছা ডাস্টবিন শফিক। দেখেন অর্জনটা কি? না মানে মানুষের অর্জনটা কিন্তু এভাবে হয়। আমি শুধু শফিক বলছি না, আমি বললাম যে এর আগেরও তো সেই সব অবস্থায় একই ছিল। একই ভাই। আগের আমলে আওয়ামী লীগ আপনি আমলে তো যা সেই সেম করবেন, জিনিসই চলতো। আপনি যা করবেন আপনার সময় আপনাকে তা দিয়ে দিবে, আপনাকে প্রতিদান দিয়ে দিবে। সময় আপনাকে প্রতিদান দিয়ে দিবে, সবাইকে দেয়। সে হয়তো টের পায় না, সে হয়তো মনে করে না আমি এতে ঠিকই আছি, কিন্তু সময় তাকে প্রতিদান দিয়ে দেয়। কিন্তু আপনি তো এই কথাগুলো কিন্তু খুব সোচ্চারভাবে বলতেন, এবং আমি আপনাকে দেখতাম যে ডক্টর ইউনূসের আমলেও কিন্তু আপনি খুব স্পষ্টভাবে আপনি তার সরকারের সমালোচনা করছেন। এরকম স্পষ্টভাবে কথা বলতে খুব কম লোককেই দেখতাম। মানে তখন কি আপনার ভয় লাগতো না? না এটা ভয় লাগার কি আছে? আমি তো মিথ্যা কথা বলছি না। আমি তো মিথ্যা কথা বলছি, ভয় পাবো কেন? মিথ্যা আমি কখন ভয় পাবো? যখন আমি মিথ্যা বলবো। কারণ আমার কথাটা জানেন কি, যখন আমি মিথ্যা বলবো না, তখন হয়তো আমাকে একজন কেউ জিজ্ঞাসা করবে, এই তুমি যেটা বললা এটা তো ঠিক না। এটা কিন্তু আমার জন্য ভয়ের ব্যাপার। তাই তো আমি তো এটা ঠিক বলি নাই। কিন্তু আমি যখন আমার বিশ্বাস থেকে বলি, আমি যেটা বিশ্বাস করি আমি সে কথাটা বলি, এখানে ভয় পাওয়ার কি আছে? ফেসবুকে আমি আপনাকে তো বানাই বলতেছি মানে না। ফেসবুকে আপনাকে গালাগালি করে না? করে তখন আপনার কিরকম লাগে? গালাগালি শুনতে কারোই ভালো লাগে না, আমার ভালো লাগে না। বা থ্রেট দেয় না কখনো? দেয়, তখন আপনি ভয় পান না? তখনও ভয় পাই না। মাঝখানে একবার ফেসবুকে একটা ইভেন্ট ক্রিয়েট করে না, একটা ইভেন্ট ক্রিয়েট করছে। ইভেন্ট ক্রিয়েট করছে কি হবে জানেন? মানে আমার জীবনে এর চেয়ে অপমানজনক ইভেন্ট আর হয় না। সেটা হলো গিয়া মাসুদ কামালকে জুতা মারার হবে, প্রকল্প হবে প্রেস ক্লাবে। এটা কে করছে? আপনি করছিলেন? আমি কই না, কে জানি করছে। আচ্ছা 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 কে জানি আমার সম্পর্কে আমাকে ছবিতে বলছে মাসুদ কামালকে জুতা মারা হবে। এটা কিন্তু এই 18 মাসে, কিন্তু আচ্ছা আচ্ছা এই আপনার ইউনূস সাহেবের 18 মাসে আমাকে জুতা মারা হবে প্রেস ক্লাবে। একটা দিন ডেট করছে, অমুক দিন 4টার সময়। আমি ওই দিন 4টার সময় প্রেস ক্লাবে গেছিলাম। আমি ওই দিনই গেছিলাম। কেউ ছিল না? হয়তো বা ছিল, আমি তো চিনি না কে ছিল কে ছিল না। সর্বোচ্চ মানে আমাকে তো কেউ কোনো কিছু বলে নাই। মানে সবচেয়ে বড় থ্রেট কিভাবে আমাকে পাইছিলেন? সবাই সালাম দিছে, আমি আমার তো চলে আসছি। হয়টা কি আমি বলি আপনাকে, একটা কথা দেখবেন আপনি, এই যে এখন উদাহরণটা ঠিক হবে কিনা আমি জানি না, তবু আমি বলি, যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কুকুর কামড়ায় না, হ্যাঁ, সেটা তো প্রবাদ আছে আর কি। প্রবাদ আছে। তো ওরা যারা দিছিল এটা করতে, তারা ওইটুকুই পারে, এর তাদের বেশি কিছু- সাহস ওইটুকুই, এর বেশি কিছু পারবে না। এর বেশি কেউ তারা পারে না। আবার যদি পারেও, ধরেন আমি জানি যে এখানে ঘেউ ঘেউ করা কুকুর আছে, কামড় দেওয়ার কুকুর আছে আছে, তো এমনি ওই রাস্তায় আমি যাবো না? আমি যাবো, যদি কামড় দেয় দিবে, ভাই দিবে। আমার বয়স হয়ে গেছে ভাই, আমার চেয়ে 10 বছরের জুনিয়র অনেক লোক মারা গেছে, মারা গেছে না? হুম। আমি তো অমর কেউ না। আমি কি আরো 500 বছর বাঁচবো? বাঁচবো না। যতদিন বাঁচবো এভাবে বাঁচবো, হিসাব ক্লিয়ার। সবচেয়ে বড় থ্রেটটা কিভাবে কোনটা পাইছিলেন? মানে আপনার মনে হচ্ছে যে সবচেয়ে গ্রেটার থ্রেট মানে
খুব আপনি একটু ভয়ও পাচ্ছিলেন হয়তো এরকম। না আমি ভাই আমার ভয় পাওয়ার মতো কোনো থ্রেট আমি মনেই করতে পারতেছি না। তো আমি মনেই করতে পারতেছি না। ডিজিএফআই থেকে মাঝে, মাঝে ফোন টোন করতো এটা এই হাসিনারা বলে। এই তারা কফি খাওয়ার জন্য ২ ১ বার দাওয়াত দিছে। তাই আমি বলছি ঠিক আছে যাবো। যাবো বলছে, বলছে একদিন আসেন আমাদের এখানে কফি খাইতে আসেন। আমি বলছিলাম যাবো। আসলে যাওয়ার প্ল্যান নিয়ে বলছিলাম যাবো। পরে আর সময় হয় নাই। যাই নাই। দিন ১০ পরে আবার ফোন দিছে। আপনি বললেন আসবেন, আসলেন না। আমি যখন বলছিলাম তখন আসতে চাইছিলাম। কিন্তু পরে আর সময় পাই নাই। আমি কি করব? যাওয়া হয় নাই। তাহলে আবার আসেন, আসবো। তারপরে আবার যাইনি, ভুলে গেছি। আপনি কি নিজেকে দলনিরপেক্ষ ভাবেন? যে আমি কোনো দলের পক্ষে না, এটা কি ভাবেন? দেখেন আমি বলি আপনাকে, ইউনিভার্সিটিতে থাকতে আমি একটা পলিটিক্স করতাম। আ আমি তখন বাম পলিটিক্স করতাম। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এটা আমি করতাম। আমিও করতাম। আচ্ছা, আমি এটা করতাম। তো আমি তো ঢাকা ইউনিভার্সিটি পড়তাম। তখন ঢাকা ইউনিভার্সিটি ভালো অবস্থা। তখন এই মান্না ভাই এরা তো এই ফ্রন্ট আমাদেরই ছিল। মান্না ভাই, আক্তার ভাই ওরা ছিলেন। তো ওখানে রাজনীতি করতে, করতে যখন আমি মাস্টার্সের ফাইনাল মানে ভাইবা হয় আমার, তখন আমার তখন তো আমাদের চেয়ারম্যান ছিলেন মিস্টার নুরুদ্দিন। কিউ এম নুরুদ্দিন নামে এক ভদ্রলোক। সিনিয়র মানুষ, খুব সিনিয়র প্রফেসর, সবারই খুব মানে শ্রদ্ধার ব্যক্তি। আমাদেরও খুব শ্রদ্ধার ছিলেন। উনি ছিলেন, ভাইবাবুর আরেকজন ছিলেন সাখাওয়াত আলী খান। উনিও আমাদের খুব মানে শ্রদ্ধেয় টিচার ছিলেন। তো নুরুদ্দিন স্যার আমাকে বলতেছে, "তুমি কি আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট?" দেখেন আমি মাস্টার্সে ভাইবা পরীক্ষা দিচ্ছি। ভাইবা আমাকে আমার চেয়ারম্যান বলে আমি ডিপার্টমেন্টের স্টুডেন্ট কিনা। এটা আমার জন্য তো অপমানজনক। তার মানে উনি এটা বলার মাধ্যমে বলার চেষ্টা করতেছেন যে আমাকে উনি কোনো ক্লাসে দেখেন নাই। পরে উনি বলেন, "হ্যাঁ, তোমাকে অবশ্য দেখেছি। তবে ক্লাসে যতবার দেখেছি তার চেয়ে বেশি দেখেছি করিডোরে। করিডোরে স্লোগান-টোলোগান দিতে দেখছি, মিছিল-টিছিল দেখতাম।" তো আমার জন্য অবশ্যই মানে কেমন যেন লাগছে। আমি কিছু বলিনি, চুপচাপ ছিলাম। তখন সাখাওয়াত আলী খান স্যার আমাকে একটা কথা বললেন যে, "দেখো, তুমি তো সাংবাদিকতা করবা।" আমি বললাম, "জি।" কয় কি যে একজন সাংবাদিক যদি একই সঙ্গে পলিটিক্যাল ওয়ার্কার হয়, রাজনৈতিক কর্মী হয়, তাহলে তার সাংবাদিকতার ক্ষেত্রটা তার বিশ্বাসযোগ্যতা নিয়ে কি কোনো প্রশ্ন উঠতে পারে? মানে এটা কিন্তু খুব ভালো একটা কথা। হ্যাঁ। খুব দামি একটা কথা আমি আমার বললাম, মনে হয়। "হ্যাঁ স্যার পারে।" তুমি না যেকোনো একটা করো। হয় রাজনীতি করো আর তাহলে সাংবাদিকতা করো। That was the magic sentence for me. আমি তারপর আর সক্রিয় রাজনীতিতে ছিলাম না। একদিনের জন্য ছিলাম না। আমি তারপর থেকে সাংবাদিকতাটাই করেছি। এবং এখন আমি তাই করি। আমাকে যারা দেখেন, যারা চিনেন, গত ৩৬ বছর তো আমি একা, একা করি নাই কাজ। একটা মানে এই ঢাকা শহরে করেছি। আমার অনেক কলিগ ছিলেন। অনেক জায়গায় চাকরি করেছি। অনেক জায়গায় চাকরি করার কারণে অনেক কলিগ হয়েছে। তাদের সবার কাছে আমার মানে বক্তব্য, তারা আমাকে দেখেছেন। তারাও বলতে পারবেন, আমি কোনোদিন রাজনীতি আর করি নাই। সেই দলটায় আমার যারা বন্ধু-বান্ধব ছিল তারা এখন অনেক বড়, বড় জায়গায় আছেন। তাদের সঙ্গে আমার দেখা হয়। ওই দলটার প্রতি এখনো আমি এক ধরনের নৈকট্য অনুভব করি কিন্তু। কিন্তু তাদেরও সমালোচনা করার সময় আমি একটু থামি না। তাদের ব্যর্থতার কথা বলতে যেয়ে আমি একটুও থামি না। কিন্তু আছে, আমি আর রাজনীতি করি নাই ভাই। এই রাজনীতি করার জন্য যে কেন করি না সেটাও বলি। রাজনীতি করার জন্য যে ত্যাগ করতে হয়, ওই ত্যাগ করার মতো ক্ষমতা আমার নাই। বা হয়তো আপনি এজন্য আমি সহজ পথটা আপনি বেছে হয়তো নিয়েছি। সহজ না, হয়তো আপনি ওই মানে ওই পথে হাঁটতে চাননি। আমার হয়তো এটা হতে না পারে। তারপর আমার কাছে মনে হয়েছে রাজনীতি করতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। আমার যারা বন্ধু-বান্ধব ছিলেন ওই সময়, অর্জনও তো বেশি অনেক। হ্যাঁ? অর্জনও তো বেশি। ধরেন আপনি মন্ত্রী হয়ে যেতেন এতদিনে। না বা মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করা সবসময় দরকার নাই। আমাদের এখানে অনেকে তেল মালিশ করে অনেক কিছু হয়ে যায়। এটা হয়। না সেটা হতে পারে। সেটা হয় না। আমাদের বাংলাদেশের মানে ভবিষ্যৎ কি? রাজনীতির ভবিষ্যৎ কি? মানে আমরা আসলে অ্যা আমরা কি বলবো? আমরা তো বারবার প্রত্যাখ্যাত হই। আমরা ভোটবিহীন অ্যা অ্যা একটা সময় যাই, তারপর আবার হয়তো ভোটের জন্য অপেক্ষা করি লম্বা সময়। তারপর হয়তো একটা ইলেকশন চলে আসে। তো এখানে আসলেই আমরা কোনো কিছু তৈরি করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হই বারবার। তো এখন যে একটা অবস্থায় আসছি, সামনে আমাদের কি খুব উজ্জ্বল কিছু দেখা যাচ্ছে? দেখেন আমি একদম মানে এক্ষেত্রে হতাশাবাদী হব না। হব না এই কারণে কি, যদি হতাশা হই তাহলে বাঁচবো কি নিয়ে? কিছু একটা নিয়ে তো বাঁচতে হয়। আমি তারেক রহমান সাহেব সম্পর্কে আমার একটা মানে পরিবর্তিত উচ্চাশা আছে। মানে উনাকে আমি আগে যখন উনাকে জানতাম মানে দেখতাম উনি যখন মানে যখন উনার মা ক্ষমতায় ছিলেন, তখন তো উনি এক ধরনের অবস্থানে ছিলেন রাষ্ট্রে।
রাষ্ট্রের কোথাও না থেকেও উনি ছিলেন। আহ, ওইটা খুবই মিজারেবল ছিল আমাদের জন্য, এবং ওটা কোনো সুখস্মৃতি নয়। তারপর এখন উনি যেভাবে আসছেন, যেভাবে ব্যাক করছেন, এবং এখন পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে চালাচ্ছেন, আমি ওনাকে নিয়ে আশাবাদী। আমি পার্সোনালি ওনাকে নিয়ে আশাবাদী। আমার সঙ্গে ওনার একবার দেখাও হয়েছে, লম্বা সময় কথাও হয়েছে। আহ, ওনার কথাবার্তা, ওনার চিন্তা ভাবনা, এগুলো শুনে আমি আশাবাদী। কিন্তু আমি আবার সংশয় প্রকাশ করি, এটা ওনার কাছেও আমি বলে এসেছি যে আপনি তো অনেক কিছুই করতে চাচ্ছেন, কিন্তু আপনি তো একা পারবেন না। আপনার সঙ্গে একটা টিম লাগবে, আপনার সঙ্গে কিছু লোক লাগবে। আপনি একটা স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটা বাস্তবায়ন কে করবে? বাস্তবায়ন তো আপনি কাউকে না কারোর উপর নির্ভর করবেন। যাদের উপর নির্ভর করবেন সেই লোকগুলি কি ঠিক আছে? সেই লোকগুলি নিয়ে আমার সন্দেহ আছে। এখন আমি দেখছি যাদেরকে ওনার পাশে যারা আছেন, যারা যাচ্ছেন, যারা যাওয়ার জন্য লাইন দিচ্ছেন, যে এতে পারে আনন্দিত হচ্ছেন, সেই চেহারাগুলো আমি চিনি প্রায় সবাইকে। কারণ অনেক বছর সাংবাদিক করলে কথা করলে যা হয়, প্রায় সবাইকে চিনি, কাউকে কাউকে নতুনভাবে চিনি। তো এটা দেখে আমি যে খুব একটা আশাবাদী হচ্ছি তাও কিন্তু না। আমার কাছে মনে হচ্ছে আমরা সরকারের দুইটা চেহারা দেখছি। একদিকে উনি দেখছি, আমি দেখেন একটা ছোট্ট উদাহরণ দিই। উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ না, খুব অগুরুত্বপূর্ণ এবং ছোট্ট উদাহরণ, কিন্তু এটার থেকে আপনি ইন্ডিকেশনটা পাবেন। যেমন ধরেন, উনি দায়িত্ব নেওয়ার পর বললেন যে উনি সরকারি গাড়ি ব্যবহার করবেন না, নিজের গাড়ি ব্যবহার করবেন, এবং এই গাড়ির তেলটা উনি ওনার নিজের টাকা দিয়ে কিনবেন, এবং এই গাড়ির ড্রাইভারের বেতনটাও উনিই দিবেন, সরকারি ড্রাইভার উনি নেবেন না। এই কথা তো বললেন। কেন বললেন? এই কথা বলার মাধ্যমে কি আমার দেশের অর্থনীতির উন্নতি হয়ে যাবে? একজন লোক সরকারি গাড়ি নিল না, তেল নিল না, ড্রাইভারের বেতন নিল না, এতে কি আমাদের অর্থনীতি শনয় শনয় উন্নতি হবে? তা কিন্তু হবে না। তো এটা বললেন কেন? উনি একটা এক্সাম্পল ক্রিয়েট করলেন। এই এক্সাম্পলটাকে দেখে আমি আশাবাদী হতাম, যদি উনার সঙ্গে যারা আছেন তারাও যদি এক্সাম্পলটাকে ফলো করতেন। মানে এই এক্সাম্পলের পেছনে কি মানসিকতাটা আছে? মানসিকতাটা হলো, আমি নিতে আসিনি, আমি দিতে এসেছি। ঠিক? তো অন্য মন্ত্রীরা কি এটা ফলো করলেন? কেউ করলেন না, একজন মাত্র করলেন, যে কৃষিমন্ত্রী উনি করলেন। আর কেউ করলেন না। আচ্ছা, কেউ করলেন না কেন? আপনি যদি এদের যদি দেখেন, ওদের যে হলফনামা দেখেন, দেখবেন যে এরা সবাই তারেক রহমানের চেয়ে বেশি ধনী, এবং প্রত্যেকের কি একাধিক গাড়ি নাই? আছে। আপনার তো একাধিক গাড়ি আছে, তো সরকারি গাড়িটা না নিলে আপনার কি এমন ক্ষতি হতো? এক্সাম্পল তো সেট হতো আর সবাই। এক্সাম্পল। হ্যাঁ। কিন্তু ওনারা কিন্তু ওইটুকুও ছাড়লেন না। কি পান? তেল। দিনে 18 লিটার তেল পান ওনারা। একজন মন্ত্রী দিনে 18 লিটার তেল পান। 18 লিটার তেলের দাম কত? 2,500 টাকা, 3,000 টাকা। দিনে 3,000 টাকার লোভ উনি সামলাতে পারতেছেন না। ওইটুকু উনি ছাড় দিবেন না। ওই গাড়ি দিবেন, ওই গাড়িতে উনি চলবেন না কিন্তু। উনি উনার আরো দামি গাড়িতে চড়বেন। ওই গাড়ি দিয়ে হয়তো ওনার বাড়ির কাজের লোক যাতায়াত করবে। ওই গাড়ি দিয়ে হয়তো ওনার বাসার বাজার সদাই হবে। গাড়ি উনি দখলে রাখবেন। এই যে নেওয়ার মানসিকতা, এই মানসিকতাটা আমাকে হতাশ করে। আমরা আশাবাদী যে হয়তো এই ব্যাপারটা হয়তো। কিন্তু উনি নিজে আছেন। এখন দেখেন উনি পারছেন, উনি তো এদিকে পালাতে পারছেন না। উনি কিন্তু প্রথম দিনই মিটিং করে বললেন, আমরা কেউ প্লট নেব না, আমরা কেউ ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, বললেন তো। হুম, হুম। ওখানে সবাই উপস্থিত ছিলেন, সবাই হ্যাঁ হ্যাঁ বলছে, সবার হৃদয় ভেঙে গেছে কিন্তু। সবার হৃদয় ভেঙে গেছে। উনি প্রথম দিন সবার হৃদয়ে আঘাত দিয়েছেন। পরে যখন নিজের গাড়িটা উনি ত্যাগ করলেন, তখন বাকিরা বললেন, এই ভুলে আমি আর যাব না, এই ভুলে আমরা আর করবো না। উনি করে করুক, আমি করব না। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা যতদিন না কমানো যাবে, ততদিন পর্যন্ত তারেক রহমানের দিকে তাকালে আমার একটু করুণাই হবে। মনে হবে লোকটা খুব অসহায়। না, এটা কি আপনার কি মনে হয় না যে এটা মানে ওনার দলের জন্য না, যে কোনো দলের জন্য সে একই ব্যাপারই হতো? একই হতো কিনা আমি বলতে পারবো না। এটা এটা আমি আমি যে কোনো বিরোধী দলে আমি অত সরলীকৃত মন্তব্য করতে চাই না। কিন্তু যেহেতু উনি এখন আমার প্রাইম মিনিস্টার, আগামী ৫টা বছর আমি উনার দিকেই তাকাই থাকবো। উনার সাফল্যই আমাকে স্পর্শ করবে, উনার ব্যর্থতাও আমাকে স্পর্শ করবে। কাজে আমি উনাকে নিয়ে চিন্তিত, যে উনাকে ওনার জন্য আমার কাছে মায়া হচ্ছে, যে উনি যা করছে। দেখেন, আমি কতগুলো উদাহরণ দিয়ে বলি আপনাকে। আমাকে অনেকে বলেছিল গত সরকারের আমলেই, যে আমি এত কথা বলছি সরকারের মানে অন্তর্বর্তী গভর্নমেন্টের আমলে, যে আপনি তো অনেক কিছু চেয়েছিলেন, পান নাই, না পাওয়ার বেদনায় আপনি এগুলি বলছেন। হুম, হুম। তখন আমি বলছি, আবার আমাকে একটা আর টিভিতে একটা প্রোগ্রামে ছিলাম আমি, ওরা আমাকে সরাসরি বলছে, আপনাকে যদি কোনো অফার করা হয় আপনি যাবেন না আপনি? আমি তখন বলেছিলাম যে
সরকারের কোনো রকম দায় দায়িত্বে আমি যাব না, কখনো যাই নাই, যাবও না, কোনোদিন যাব না, আপনি নিশ্চিত থাকেন। কেন যাব না জানেন? এটা কিন্তু ত্যাগ করার কারণে না, যাবো না এই কারণে, আমার তো পোষাবে না। একটা সরকারের একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী কত টাকা বেতন পায়? মন্ত্রীর বেতন হলো 1,05,000 না 6,000 টাকা। প্রতিমন্ত্রী বেতন হলো 92,000 টাকা। সচিবের বেতন হলো 78,000 টাকা। আপনি ভাইবেন, একজন যেমন এখন ধরেন আপনার কেউ একজন হয়তো একটা এমন একটা প্রাইম মিনিস্টার অফিসে ঢুকার চান্স পাইল, তার বেতন হয়তো মনে করেন 60-70,000 টাকা। তো তার সংসার কিভাবে চলবে? দেখবেন একজন, আমার আগের আমলে দেখতাম আমি, এই হাসিনার আমলে আমাদেরই এক কলিগ, সে হয়েছিল আপনার যে উপ প্রেস সেক্রেটারি ছিল, ডেপুটি প্রেস সেক্রেটারি, গাড়ি বাড়ি হয়ে গেছে। ওটা কি বেতন টাকা হয়েছে? ভাই ধান্দাবাজির টাকা হয়েছে। তা আমি তো ধান্দাবাজি না করলে আমার তো কোনো লাভ নাই। না, এই প্রসঙ্গে একটু বলবো, আমাদের সময় প্রায় শেষ। একটা খুবই অপ্রিয় প্রশ্ন করব। আমিও একটা ফেসবুক কমেন্ট থেকে দেখেছিলাম যে আপনি ইন্ডিয়ায় গিয়েছেন টাকা আনতে। তা আপনি আসলে ইন্ডিয়া থেকে কত টাকা পেয়েছিলেন? ব্যাগ ছিল আপনার হাতে, ব্যাগ ভর্তি কি টাকা পাশে ছিল? আমার ছেলেও ছিল, পাশে আপনার ছিল ব্যাগটা বহন করার জন্য। ব্যাগটা ফোন করার জন্য। তাহলে এইটা হলো পৃথিবীর একমাত্র দৃশ্য হতো যে একটা কিশোর ছেলেকে নিয়ে তার বাবা গেছে টাকা আনতে। একটা ওই ব্যাগে কত টাকা শুনেন, আমি বলি, আনা যায়? আপনি ওনারা বাদ দেন, ইন্ডিয়ার ওই ঘটনা বাদ দেন, নাকি ভট্টাচার্য আমাকে নিয়ে কি লেখছে এগুলো বাদ দেন। আমি খালি একটা কথা বলি, আপনি এটা তো অনেক লোক দেখবে, আমি সবাইকে বলি, আমি মাসুদ কামাল সাংবাদিকতা করি আজকে 37 বছর হয়ে গেছে। এর মধ্যে এই দেশের অথবা দেশের বাইরের যদি কেউ প্রমাণ করতে পারে আমাকে 5 টাকা দিতে পেরেছে, ভাই আর কোনো সাক্ষী রাখবো না। যে দিয়েছেন উনি তো জানেন, হুম। যে দিয়েছেন উনি তো জানেন আমি মাসুদ কামালকে 5 টাকা দিছি, এটা তো জানেন তো। এবং 5 টাকা দিয়ে আমি তার কাছ থেকে এই কাজটা আদায় করে নিচ্ছি। 5 টাকা, আমি 5 টাকার চ্যালেঞ্জ দিলাম। যদি কেউ বলতে পারেন আমার নামে 20টা বদনাম আছে, আমি মানুষকে অপমান করি, আমি মানুষের মুখের উপর কথা বলি, আমি অনুরোধ রাখি না, আমি তদবির করি না, এগুলো অনেক বদনাম করতে পারেন আপনি। কিন্তু 5 টাকার সুবিধা নিয়ে বিনিময়ে আমি তার কোনো একটা কাজ করছি অথবা তদবির করেছি অথবা 5 টাকা নিয়েছি, যদি কেউ প্রমাণ করতে পারে, কেউ অভিযোগ করতে পারে, প্রমাণ বাদ দেন, অভিযোগটা খালি করুক, ভাই আমি আর বাকি জীবনে এই সম্বন্ধে কোনো কথাই আমরা খুবই মজার একটা মানে মজার একটা পডকাস্ট করলাম, একটা মজার একটা আলোচনা করলাম। এত মজার যে হবে এটা আমি আসলে ভাবি নাই। মাসুদ কামাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় কিভাবে শেষ হলাম জানি না, আমাকে বারবার বলা হচ্ছে যে সময় শেষ। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন আজকে শেষ করলাম মাসুদ কামাল ভাইয়ের কাছ থেকে। কামাল ভাই, আপনি যদি কিছু বলতে চান খুব সংক্ষেপে। না, আমার কিছুই বলার নাই। আমি সবাইকে বলবো যে ভাই নিজের রাত্রেবেলা ঘুমানোর সময় একবার চিন্তা করবেন যে সারাদিন আমি যা যা করলাম ঠিক করলাম তো। খালি এটুকু চিন্তা করেন। সবাইকে আমি বলছি, যারা দায়িত্বে আছেন, যারা দায়িত্বের বাইরে আছেন, যারা সাংবাদিকতায় আছেন, যারা সাধারণ মানুষ হিসেবে আছেন, তারাও ভাবেন আমার কি এই কাজগুলি করা উচিত ছিল। একবার যদি ভাবতে পারেন প্রতিদিন রাতে ঘুমানোর সময়, দেখবেন দুনিয়াটা সুন্দর হয়ে গেছে। আপনার জীবন তো সুন্দর হবেই, আপনার জীবন তো স্মুথ হবেই, দুনিয়াটা সুন্দর হয়ে গেছে।